আপনি এর আগে কোনোদিন মহাকাশ ঠিক কতটা বড় সেই সম্বন্ধে ভেবেছেন? আপনি যদি গুগল সার্চ করেন যে সবথেকে কাছের সৌরজগৎ আমাদের সৌরজগৎ থেকে কত দূরে, তাহলে আপনি পাবেন সবথেকে কাছের সৌরজগৎ আমাদের সৌরজগৎ থেকে 4.24 লাইট ইয়ার্স দূরে, যেটিকে আমরা আলফা সেন্টাউরি নাম জানি। বন্ধুরা, এই 4.24 আলোকবর্ষ সংখ্যাটা কম হলেও কম দূরত্ব নয়। আমাদের বর্তমান স্পেসশিপে এই ডিস্টেন্স কভার করতে সময় লাগবে 75,000 থেকে 80,000 বছর। যেখানে সবথেকে কাছের সৌরজগতে যেতে আমাদের সময় লাগবে 75,000 থেকে 80,000 বছর, সেখানে কি মানুষ পারবে মিল্কি ওয়ে থেকে বেরোতে কোনোদিন? আপনি জানেন, বর্তমানে আমরা বাস করি এক বিশাল স্পাইরাল আর্ম গ্যালাক্সিতে। এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে এবং এটি বিশাল বড়। বিজ্ঞানীদের অনুমান এই গ্যালাক্সির ডায়ামিটার প্রায় 1 লাখ থেকে 2 লাখ আলোকবর্ষ। আলোকবর্ষ কি যদি আপনি না জানেন, তো আপনাকে বলি, আলোকবর্ষ হলো 1 বছরে বিনা বাধায় আলো যতটা পথ অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। আপনি যদি এই 1 আলোকবর্ষকে কিলোমিটারে কনভার্ট করেন, তো সেটি দাঁড়ায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। সংখ্যাটা অনেক মনে হচ্ছে, তাই না? কিন্তু মহাকাশে এটি খুবই সামান্য। ক্যালকুলেশন অনুযায়ী আপনি যদি আলোর বেগ ধরতে পারে এমন স্পেসশিপে চাপেন, তাহলে মিল্কি ওয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগবে 1 লাখ থেকে 2 লাখ বছর। এবার বুঝতে পারছেন আলোর গতিবেগ থাকলেও সেটি কতটা স্লো মহাকাশে। এবং বর্তমান টেকনোলজি নিয়ে যদি আপনি যাত্রা করেন, তো আপনার প্রায় 1.7 বিলিয়ন বছর লাগবে। মিল্কি ওয়ের গঠনকে একটি বার স্পাইরাল গ্যালাক্সি বলে। মাঝখানে লম্বাটে দ্বন্দ্বের মতো এক কেন্দ্র, সেখান থেকে বিশাল বাহুগুলো পিনহুইলের মতো ছড়িয়ে গেছে চারিদিকে। এই বাহুগুলোর মধ্যে আছে পার্সিউস আর্ম, স্যাজিটারিয়াস আর্ম আর ওরিয়ান আর্ম। এই আর্মগুলোতে মূলত ডাস্ট আছে সদ্য জন্মানো কিছু নক্ষত্র আর ডাস্ট নেবুলা আছে, যেগুলো নতুন তারা সৃষ্টি করছে। আমাদের সূর্য আর সমগ্র সৌরজগৎ অবস্থান করছে তুলনামূলক শান্ত ওরিয়ন আর্মের এক কোণে, গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় 27,000 আলোকবর্ষ দূরে। নতুন তারা তৈরি হচ্ছে সেখানে না, একদম শান্ত নিরাপদ স্থানে। কিন্তু মিল্কি ওয়ের কেন্দ্র একেবারেই ভিন্ন। কেন্দ্রে রয়েছে স্যাজিটারিয়াস এ স্টার, এক অতিবারী ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, যার ভর প্রায় 4 মিলিয়ন সূর্যের সমান। এর চারপাশে তারা ঘুরছে অবিশ্বাস্য গতিতে, এক অদম্য মাধ্যাকর্ষণ শক্তির টানে। মিল্কি ওয়ের আর্মগুলো স্থির নয়, এগুলো যেন এক বিশাল ট্রাফিক জ্যামের মতো, যেখানে তারা আর গ্যাস সময়ের সঙ্গে ভেতরে বাইরে আসা যাওয়া করছে মিলিয়ন মিলিয়ন বছর ধরে। যাই হোক, মিল্কি ওয়ে সবথেকে কাছের যে গ্যালাক্সি আছে সেটির নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যেটি মিল্কি ওয়ে থেকে প্রায় 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে। এই গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ের থেকেও বড় গ্যালাক্সি। যদি আলোর গতিবেগে যান, তো 2.5 মিলিয়ন বছর লেগে যাবে যেতে। মডার্ন টেকনোলজি নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনি এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিকে বাদ দিন, আমরা যাই আমাদের কাছাকাছি কোনো সৌরজগতে। যেমন আলোর বেগে আমাদের সবথেকে কাছে সৌরজগতে যেতে সময় লাগবে 4 বছর প্রায়। কিন্তু এখানেও একটা সমস্যা আছে। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী ভরযুক্ত কোনো বস্তুকে কখনোই গতিতে, আর তার উপরে তো নয়, পৌঁছানো সম্ভব নয়। আপনি যতই আলোর গতির কাছে পৌঁছাতে থাকবেন, ততই আপনার শক্তির চাহিদা গাণিতিক হারে বাড়তে থাকবে। আলোর গতির 90% পৌঁছাতে একটি মহাকাশযানের এমন এক অযৌক্তিক পরিমাণ জ্বালানি প্রয়োজন হবে যা আমরা কখনোই বহন করতে পারবো না। আর 100% কাছাকাছি পৌঁছানো মানে অসীম শক্তির প্রয়োজন, যা পুরোপুরি অসম্ভব। এটাই মহাবিশ্বের গতির সীমা। আর এটিকে ভাঙতে গেলে আমাদের এমন এক পদার্থবিদ্যার দরকার হবে যা এখনও আমাদের কাছে নেই। ধরে নিলাম আমরা কিছুটা কম উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করলাম, যেমন আলোর গতির 10%, তবুও শক্তির চাহিদা হবে ভয়ঙ্কর। এমন ইঞ্জিন লাগবে যা বর্তমানে রাসায়নিক রকেট বা পারমাণবিক প্রপালশন ধারণার বহু গুণ উন্নত। এই গতিতে যদি মহাকাশে ভেসে থাকা বালির দানার মতো ক্ষুদ্র কোনো কণার সঙ্গেও ধাক্কা লাগে, তাই এমন এক বিস্ফোরণ ঘটাতে পারে যা মুহূর্তেই রকেটটিকে অকেজো করে দেবে। সেই বিপদ থেকে রক্ষা পেতে প্রয়োজন হবে অতিমাত্রায় শক্তিশালী ঢাল, যা আবার মহাকাশযানকে ভারী করে তুলবে। ফলে আরও বেশি শক্তি দরকার হবে, এক অসীম চক্র। এখনো পর্যন্ত মানুষ যত দূর গেছে তা হলো চাঁদ, মাত্র 3,84,000 কিলোমিটার দূরে। মানুষের তৈরি সব থেকে দূরে থাকা বস্তু হলো ভয়েজার 1, যা 1977 সালে উৎক্ষেপণ করা হয়েছিল এবং বর্তমানে পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। শুনতে অনেক লাগলেও এটি এখনও আমাদের নিজস্ব মহাজাগতিক আঙিনায়, সৌরজগতের বাইরে গিয়েও বেশি দিন হয়নি। তাহলে উপায় কি? বর্তমানে তো কোনো উপায় নেই, কিন্তু সায়েন্টিফিক মহলে একটা উপায় আছে। আপনি হয়তো নাম শুনে থাকবেন, ওয়ার্ম হোল। 1915 সালে আইনস্টাইন যখন তার জেনারেল রিলেটিভিটি থিওরি প্রকাশ করেন, তখন তা বিজ্ঞানের জগতে মহাবিশ্বকে বোঝায় ধারা সম্পূর্ণ বদলে দেয়। এর আগে মানুষ মনে করতো মাধ্যাকর্ষণ হলো এমন এক শক্তি যা বস্তুগুলোকে একে অপরের দিকে টেনে আনে। কিন্তু আইনস্টাইন বললেন, আসলে মাধ্যাকর্ষণ কোনো শক্তি নয়, বরং স্পেস টাইমের বক্রতা। স্থান কাল বা স্পেস টাইম হলো এক 4 ডাইমেনশনালের মতো, যেখানে 3টি স্থানিক মাত্রার সঙ্গে যুক্ত রয়েছে সময়। সহজ ভাষায় বললে, কল্পনা করুন মহাকাশ যেন এক বিশাল নমনীয় চাদরের মতো, এক অন্তহীন ট্রাম্পোলিনের মতো।
সাধারণত যদি আপনি সেই চাদরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চান, তবে আপনাকে তার উপর দিয়ে ধীরে ধীরে এগোতে হবে। আমাদের মহাবিশ্ব ঠিক এমনভাবেই কাজ করে। এমনকি আলো, যা আমাদের জানা সবচেয়ে দ্রুতগতির জিনিস, তাকে এক ধাপ করে এই বিরাট মহাকাশ পেরোতে হয়। কিন্তু আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলে স্থান ও সময় কেবল কোনো নিষ্ক্রিয় মঞ্চ নয়, তারা বাঁকতে পারে, মোচড়াতে পারে, এমনকি ভাঁজও হতে পারে। বিশাল আকারের নক্ষত্র বা গ্রহ এই চাদরকে বাঁকিয়ে দেয়, আর ছোট বস্তুগুলো সেই বাঁকানো পথে চলতে থাকে। 1935 সালে আইনস্টাইন সহযোগিতা করলেন ন্যাথান রোজেনের সঙ্গে। তারা কাজ করছিলেন আইনস্টাইনের নিজস্ব ফিল্ড ইকুয়েশনের সমাধান নিয়ে, যেখানে অত্যন্ত জটিল গাণিতিক সমীকরণ নিয়ে বোঝানো হয় কিভাবে পদার্থ ও শক্তি স্পেস টাইম আকার দেয়। তারা একটি সলিউশন পায়, অঙ্কে কিছুটা এইরকম দেখতে। মাথা ঘুরে গেলেও এটি ছিল থিওরিটিক্যালি যুগান্তকারী আবিষ্কার। সহজ ভাষায় আপনাকে বলি, ভাবুন আপনি সেই ট্রাম্পোলিনটাকে বা চাদরটাকে এমনভাবে ভাঁজ করে দিলেন যে দূরের দুই বিন্দু একে অপরকে স্পর্শ করছে। হঠাৎ করে তাদের মধ্যে যাত্রা ছাড়া দীর্ঘ নয়, এক লাফেই ভাঁজের ওপারে চলে যেতে পারেন। এই শর্টকাটটা হলো ওয়ার্মহোলের মূল ধারণা, যাকে আইনস্টাইন রোজেন ব্রিজও বলা হয়। সহজ কথায় এটি যেন স্থান সময় কাপড়ের মধ্যে এক সুড়ঙ্গ, যার এক মুখ এক জায়গায়, আরেক মুখ হয়তো ছায়াপথে অন্য প্রান্তে, কিংবা সম্পূর্ণ ভিন্ন আরেকটি মহাবিশ্বে। কিন্তু এই ওয়ার্মহোল কীরকম হবে এবং কিছু নির্দিষ্ট অসুবিধাও আছে। আইনস্টাইন দেখতে পান যদি ব্ল্যাক হোলের ধারণাকে এক বিশেষ উপায়ে বাড়ানো যায়, তবে তা থিওরিটিক্যালি স্থান সময় দুই অঞ্চলের সংযোগকারী এক টানেল তৈরি করতে পারে। কিন্তু সমস্যা হলো সেই প্রাথমিক মডেলগুলো ছিল অস্থিতিশীল। সুড়ঙ্গটিকে খোলা রাখার জন্য কোনো কিছু না থাকলে মহাকর্ষীয় শক্তি মুহূর্তের মধ্যে সেটিকে ধ্বংসে দেবে, এত দ্রুত যে আলো তা পেরোতে পারবে না। তাহলে উপায় কি? এখানেই আসে অদ্ভুত এক ধারণা, এক্সোটিক ম্যাটার বা অদ্ভুত বস্তু। এক্সোটিক ম্যাটার অ্যান্টিম্যাটার বা ডার্ক ম্যাটার মতো নয়, এটি একটি কাল্পনিক পদার্থ যার মধ্যে নেতিবাচক শক্তি ঘনত্বের মতো অস্বাভাবিক বৈশিষ্ট্য থাকে। যদি এমন কিছু সত্যিই থাকে, তবে এটি এক ধরনের অ্যান্টি গ্র্যাভিটি প্রভাব তৈরি করতে পারে, যা সুড়ঙ্গ বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে পারে। থিওরি অনুযায়ী ওয়ার্মহোলের গলায় এক্সোটিক ম্যাটার বসিয়ে দিলে তা স্থিতিশীল থাকতে পারে, অন্তত এতক্ষণ যাতে কিছু বা কেউ এর ভিতর দিয়ে যেতে পারে। কিন্তু সমস্যা হলো এক্সোটিক ম্যাটার এখনও কোনো বাস্তব আকারে পাওয়া যায়নি। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান বলে শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র ওঠানামা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে নেতিবাচক শক্তির মতো আচরণ করতে পারে, যেমন ক্যাসিমির প্রভাব। এখানে দুটি ধাতব পাতকে অত্যন্ত কাছাকাছি আনলে শূন্যস্থানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কারণে এক অদ্ভুত ক্ষুদ্র আকর্ষণীয় বল দেখা যায়। কিন্তু এই প্রভাব এত বড় পরিসরে নিয়ে যাওয়া যাতে একটি ওয়ার্মহোল খোলা থাকে আমাদের প্রযুক্তির অনেক বাইরে, এমনকি তা হয়তো অসম্ভবও হতে পারে। ধরে নিলেও আমরা যদি কোনোভাবে একটি স্থিতিশীল ওয়ার্মহোল তৈরি করতেও পারি, তবু ভয়ঙ্কর কিছু ঝুঁকি রয়ে যাবে। ওয়ার্মহোলে অত্যন্ত সংবেদনশীল হতে পারে, মাত্র একটি অপ্রত্যাশিত কণা প্রবেশ করলেই তা ধসে পড়তে পারে। প্রবেশপথের কাছে থাকা মহাকর্ষীয় টান কোনো বস্তুকে ছিঁড়ে ফেলতে পারে। আর যদি এটি স্থান ও সময় একেবারে ভিন্ন দুই অঞ্চলের সঙ্গে যুক্ত হয়, তবে দেখা দিতে পারে নতুন সমস্যা, টাইম ট্রাভেল নিয়ে, যা আরও বড় মাথা ব্যথার কারণ হবে। অন্যদিকে আইনস্টাইনের তথ্য থেকে জানি যে মাধ্যাকর্ষণ সময় প্রভাবিত করে। যত বেশি মাধ্যাকর্ষণ, সময় তত ধীরে বয়ে যায় তুলনামূলকভাবে কম মাধ্যাকর্ষণের তুলনায়। আর ব্ল্যাক হোলের কাছে গেলে এই সময় বিকৃতি হয় চরম পর্যায়ে। আপনার জন্য কয়েক সেকেন্ড, অন্য কারোর জন্য হতে পারে শত শত বছর। এখন ভাবুন যদি ওয়ার্মহোলের এক মুখ থাকে ব্ল্যাক হোলের কাছাকাছি, যেখানে সময় ধীরে চলে, আর অন্য মুখ ভাসছে মহাকাশের দূর প্রান্তে, যেখানে সময় দ্রুত চলে, তাহলে আপনি পেয়ে গেলেন এক প্রাকৃতিক টাইম মেশিন। আপনি যদি দ্রুত প্রান্ত থেকে ধীর প্রান্তে ভ্রমণ করেন, তাহলে তাত্ত্বিকভাবে ভবিষ্যতে লাভ দিয়ে চলে যেতে পারবেন। আর যদি আপনি সেটা উল্টে দিতে পারেন, তাহলে হয়তো অতীতেও ফেরা সম্ভব। এবার আসে কিছু সমস্যায়। টাইম ট্রাভেল করে নিলেও কিছু সমস্যার সম্মুখীন আপনি হবেন, যেগুলো সমাধান বিজ্ঞানমহল কখনোই করতে পারে না। যেমন ধরুন গ্র্যান্ডফাদার প্যারাডক্স। কল্পনা করুন আপনি কোনোভাবে অতীতে ফিরে গিয়ে আপনার দাদুকে আপনার দিদার সঙ্গে দেখা করতে বাধা দিলেন। এতে আপনি নিজের অস্তিত্বই মুছে ফেললেন। কিন্তু যদি আপনি জন্মই না নিতেন, তাহলে অতীতে গিয়ে এটা ঘটালেন কিভাবে? এর উত্তর কোথাও নেই। এরপর আসে বুটস্ট্র্যাপ প্যারাডক্স, যা বাস্তবতার উপর এক ধরনের জাদুর মতো খেলা। এটি ঘটে যখন কোনো বস্তু বা তথ্য অতীতে গিয়ে নিজেই নিজের উৎস হয়ে ওঠে। ধরুন একজন সঙ্গীত শিল্পী তার ভবিষ্যতের নিজস্ব সত্তা থেকে একটি সঙ্গীতের নোটেশন পেয়ে তা শিখলেন এবং বিখ্যাত হলেন। বহু বছর পর তিনি আবার অতীতে ফিরে গিয়ে সেই একই নোটেশন নিজের তরুণ বয়সে হাতে তুলে দিলেন। এই সঙ্গীতের কোনো প্রকৃত উৎস নেই, এটি কেবল সময়ের ভেতর ঘুরপাক খাচ্ছে। ভাবতেই অস্বস্তি লাগে, কারণ এর মানে হলো কিছু জিনিস হয়তো সৃষ্টি না হয়েও অস্তিত্বশীল হতে পারে। থিওরি অনুযায়ী একটি ব্ল্যাক হোল হোয়াইট হোল ওয়ার্মহোল মহাবিশ্বের দুটি দূরবর্তী বিন্দুকে যুক্ত করতে পারে, এমনকি সময় ভ্রমণও সম্ভব করতে পারে। কিন্তু এখানেও সমস্যা আছে। ব্ল্যাক হোল কি থিওরিটিক্যালি আমরা জানি না, কিন্তু এর ভেতরে পদার্থ গেলে ঠিক কোথায় পৌঁছায় তা আমরা আজও জানি না। আদৌ কি এটি অন্য ইউনিভার্সে যায়? আদৌ কি এটি কোথাও যায় নাকি যায় না? ব্ল্যাক হোল কি ওয়ার্মহোলের দরজা? যদি তাই হয়, তাহলে ওয়ার্মহোলের শেষে কী আছে? ওয়ার্মহোলে ঢুকে গেলেও বেরোবো কী করে? এখানে এক নতুন আইডিয়ার সৃষ্টি হয়, হোয়াইট হোল।
কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোলের শেষ প্রান্তে থাকে হোয়াইট হোল, যেখানে ব্ল্যাক হোলের প্রধান বৈশিষ্ট্য হলো তার ইভেন্ট হরাইজনের ভেতর ঢুকে গেলে কিছুই, এমনকি আলো, তার মহাকর্ষীয় টান থেকে বেরোতে পারে না। হোয়াইট হোলকে কল্পনা করা হয় ঠিক বিপরীতভাবে, যেখানে কিছুই ঢুকতে পারে না, কিন্তু সেটি নিরন্তর পদার্থ, শক্তি ও আলো বাইরে ছুড়ে দিতে পারে। থিওরি অনুযায়ী যদি কোনোভাবে আপনি হোয়াইট হোলের মুখোমুখি হন, তাহলে দেখবেন সেটি একটানা পদার্থ ছুড়ে যাচ্ছে মহাশূন্যে, কিন্তু যত দ্রুতই এগোতে থাকুন না কেন কখনোই তার ভিতরে ঢুকতে পারবেন না। থিওরি অনুযায়ী কোনো মানুষ ব্ল্যাক হোলে ঢুকবে এবং অন্য প্রান্তে হোয়াইট হোল দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু এটা কল্পনাই ভালো, বাস্তবে খুব কঠিন। যদি ওয়ার্মহোল সত্যিই থাকে তবে তা হয়তো মুহূর্তেই ভেঙে পড়বে, অথবা খোলা রাখতে লাগবে অদ্ভুত ধরনের পদার্থ। আর কোনো প্রমাণ নেই যে আমাদের মহাবিশ্বের কোনো ব্ল্যাক হোল এভাবে কাজ করে। শুধু এটি নয়, দশকের পর দশক ধরে আলোচনা হলেও এখনও পর্যন্ত একটি ওয়ার্ম হোলও আমরা খুঁজে পাইনি। এটা আসলে খুব অবাক হওয়ার মতো নয়, কারণ যদি প্রকৃতিতে এমন কিছু থেকেও থাকে তা হবে অবিশ্বাস্যভাবে ক্ষুদ্র, যেমনটা আগে বলছিলাম, সম্ভবত একটি পরমাণুর চেয়ে ছোট এবং এতটাই অস্থির যে চোখের পলকেই ভেঙে পড়বে আমরা দেখার আগেই। ইউনিভার্স আমাদেরকে সবসময় অবাক করে। মহাবিশ্ব এতটাই বড় যে আমরা এখনো খুঁজে পাইনি জীবন, এত খোঁজার পরেও। কিন্তু মানুষ আশা ছাড়েনি, আমরা সবসময় খুঁজে যাচ্ছি। এরকম খুঁজতে খুঁজতে আমরা প্রায় 5000-এর বেশি গ্রহ পেয়েছি, তাদের নানান নামও দিয়েছি, বেশিরভাগ অদ্ভুত ধরনের। আপনি যদি এরকম অদ্ভুত গ্রহ সম্বন্ধে জানতে চান তো এই ভিডিওটা দেখতে পারেন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে।